দেখো, অ্যাক্টিভিটি 6 থেকে বলি। অ্যাক্টিভিটি আগেরগুলো 5 পর্যন্ত হয়ে গেছে এবং 12 নম্বর পাতা পড়া হয়ে গেছে। অ্যাক্টিভিটি 13, পেজ নাম্বার 13 এর অ্যাক্টিভিটি 6 করার আগে বলে দিই, ওয়ার্ড নেস্ট যেগুলো পাবে সেগুলো অবশ্যই মুখস্থ করে বানান সহ লিখবে। যেমন ধরো স্টেলিয়ান, স্টেলিয়ান কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিয়ার্ড কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কেন বলছি ভবিষ্যতে বুঝতে পারবে। এই ওয়ার্ডগুলো নতুন তুমি শিখছো, কিন্তু প্রথম থেকে কিন্তু মন দিয়ে করবে, ওয়ার্ড নেস্টগুলো ভালো করে মুখস্থ করে লিখে নেবে। অ্যাক্টিভিটি 6-এ বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। মানে তোমার একের দাগের বি সি ডি প্রত্যেকটার যে লাইনগুলো আছে, যদি তোমার মনে হয় যে সঠিক ট্রু, তাহলে বক্সে টি লিখবে, যদি মনে হয় ভুল তাহলে বক্সে এফ লিখবে। তারপর বলছে গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। মানে কি, প্রত্যেকটা যে তোমার আনসারগুলো রয়েছে তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। মানে কেন তোমার মনে হচ্ছে এটা সঠিক অথবা কেন মনে হচ্ছে তোমার এটা ভুল, তার এগেনস্টে একটা করে স্টেটমেন্ট দিতে হবে। একটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একের দাগেরটা মানে এ দাগেরটা দেখো, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ভোলেনাথ জানতো না যে কিভাবে হর্সে রাইড করতে হয় বা হর্স চড়তে হয়। এটা সঠিক হবে উত্তর, কারণ আমরা সবাই জানি টেক্সটটা পড়ার সময় যে ভোলেনাথ জানতো না। এবার বলছে তাহলে বক্সে তুমি টি লিখে দেবে, যেটা ঠিকই বলেছে। এবার বলছে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় আছে, চলে এসো তোমরা 11 নম্বর পাতায়। 11 নম্বর পাতার সেকেন্ড স্ট্যান্ডার ফার্স্ট সেকেন্ড লাইনটা দেখো, আই ডু নট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। তাহলে এই লাইনটা পড়েই আমরা বুঝতে পারছি যে ভোলেনাথ জানতো না কিভাবে হর্স রাইড করতে হয়। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট যেখানে তোমাদের দেয়া রয়েছে, তলা একটা আন্ডারলাইন করে দেওয়া আছে দেখো একের দাগের কোয়েশ্চেনে, সেখানে তোমরা এই লাইনটা হুবহু টুকে লিখে দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো বানিয়ে লিখতে পারবে না। টেক্সটে যে জায়গাটা বা যে লাইনটা পড়ে তোমাদের মনে হয়েছে যে উত্তরটা সঠিক অথবা ভুল, সেই লাইনটা হুবহু তুলে দিতে হবে। তাহলে কি লিখে দেবে, আই ডু নট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। বোঝাতে পারলাম? এইভাবে বি সি ডি এই তিনটে করতে হবে তোমাদেরকে। বি এর মানেটা বলে দিচ্ছি, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। কিং ভোলেনাথকে একটা মানে ম্যাগনিফিসেন্ট বিশাল সুন্দর চেহারার বা যোদ্ধা টাইপের এলিফ্যান্ট পাঠিয়েছিল। উনি কি এলিফ্যান্ট পাঠিয়েছিলেন না ঘোড়া পাঠিয়েছিলেন, সেটা তোমরা বুঝতেই পারছো। নাম্বার সি দেখো, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। এনিমি সোলজাররা খুব খুশি হয়েছিল ভোলেনাথকে দেখে। ঠিক না ভুল লিখে দেবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সটকে খুঁজে লিখবে। নাম্বার ডি হচ্ছে ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি। ভোলেনাথ ডিফিটেড মানে পরাজিত করেছিল এনিমি সোলজার্সদের, সিঙ্গেল হ্যান্ডেডলি মানে একা হাতে। বুঝতে পারলাম? এবার চলে এসো অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। সম্পূর্ণ বাক্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। নাম্বার এ বলছে হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার। বলছে কেন ভোলেনাথ একদম হতাশা বা দুঃখে ভরে গেছিল। কারণ সে হর্স চালাতে পারতো না এবং তাকে একাকে সোলজারদের মারতে হবে, সেই জন্য। এই লাইনগুলো তোমরা আশা করি মনে আছে, 11 নম্বর পেজেই আছে, একটু পড়ে নাও, পড়ে নিয়ে লিখবে, যেখানে অসুবিধা হবে বলবে। নেক্সট দেখো নাম্বার বি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। কীভাবে, হাউ মানে কীভাবে, কীভাবে তার ওয়াইফ তার ট্রাভেল বা তার ঝামেলা থেকে তাকে উঠে আসতে সাহায্য করেছিল। নাম্বার সি দেখো, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড। এনিমি সোলজারদের কোন জিনিসটা খুব ভয় পাইয়ে দিয়েছিল। সেই যখন ভোলেনাথ মনে আছে হাতে গাছের ডাল নিয়ে, ভাঙা ডাল নিয়ে ঘোড়ার সাথে বাঁধা অবস্থায় দৌড়াতে দৌড়াতে আসছিল একা, সেটা দেখে ভয় পেয়ে গেছিলো। তো ওই পোর্শনটা পড়তে হয়, তোমার লিখতে হবে। নিশ্চয়ই আগের ভিডিওটা মন দিয়ে পড়েছো তুমি, টেক্সটের প্রতিটা লাইন বুঝেছো, নিজে লেখার চেষ্টা করো। নাম্বার ডি,
ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লিজেন্ডারি ক্যারেক্টার? তোমার কি মনে হয়, তুমি কি মনে করো যে ভোলেনাথকে সত্যিকারের একটা লিজেন্ডারি ক্যারেক্টার হিসেবে বলা যায়? গিভ রিজনস ফর ইউর আনসার। তোমার আনসার যুক্তি দিয়ে আর কি আনসারটা লেখো। চলো এবার বলছে read the following sentences. This drip will be the death of me. Everyone marveled at his bravery. Bholenath came back home in utter despair. এই যে ওয়ার্ডগুলো ডেথ, ব্রেভারি, ডেসপেয়ার, এগুলো সব ব্লু কালিতে লেখা। এগুলো হচ্ছে এক এক ধরনের নাউন যেগুলো ইন্ডিকেট করে এ স্টেট অফ বিইং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। আমরা নাউন যখন পড়েছি বা পড়ব ভবিষ্যতে, তখন আশা করি তোমরা একটু জানো যে নাউন কয় প্রকার, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো নিশ্চয়ই তুমি মনে আছে তোমার। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের কোয়ালিটি অফ মাইন্ড অর স্টেট অর বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ডটা আমাদেরকে বোঝা যায়, তাই তো? তো সেই রকমই কিছু কিছু যেগুলো অনেক রকম নাউন পড়েছিলাম যেগুলো আমরা চোখে দেখতে পাই, অনেক নাউন পড়েছিলাম যেগুলো কোনো মেটেরিয়াল, সেগুলোকে মেটেরিয়াল নাউন বলা হয়। কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, টাচ করতে পারি না, কিন্তু সেটা ফিল করতে পারি। যেমন ধরো ভালোবাসা, লাভ, কেয়ার, তারপর ধরো হেট, এই যে ওয়ার্ডগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি না তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই সমস্ত নাউনগুলো দিয়ে আমাদের পরবর্তী এক্সারসাইজটা হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 8A। এটা কি বলছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন হুইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিইং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। বলছে কোনটা দেখে নাউনের সেই ফর্মকে বোঝা যায় যেটাতে কোয়ালিটি অফ মাইন্ড মানে তোমার কোনো অনুভূতিটাকে বোঝানো হচ্ছে। একের দাগ এটা দেখো, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। রাজা পরিচিত তার মানে কি বলবো, মহানুভবতার জন্য। কাইন্ডনেস মানে, কাইন্ড মানে কি, যিনি খুব দয়ালু, তাহলে দয়ালু স্বভাবের জন্য বা তার দয়ার জন্য তিনি খুবই বিখ্যাত বা পরিচিত। তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা বলো তোমার বোঝাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? কাইন্ডনেস হবে নিশ্চয়ই, তার দয়ালু মনোভাব এটা। নেক্সট দেখো 2-এর দাগে, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। বলছে ফুলের সৌন্দর্য আমাকে অ্যাট্রাক্ট করছে। তাহলে এই বিউটি, এই জিনিসটা হচ্ছে তোমার কোয়ালিটি অফ মাইন্ড। নেক্সট দেখো 3-এর দাগেরটা, চাইল্ডহুড ইজ ফান। চাইল্ডহুড মানে শৈশব বা ছেলেবেলাটা খুবই মজার। তাহলে ছেলেবেলাটা হচ্ছে আমাদের সেই ধরনের নাউন যেটা একটা স্টেটকে, একটা সময়কালকে বা একটা মানসিক অবস্থাকে বোঝাচ্ছে। নাম্বার 4 হচ্ছে ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1940। ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম, এখানে ফ্রিডমটা হচ্ছে তোমার মুক্তিলাভ, তাই না? ফ্রিডম, ইন্ডিয়া কবে মুক্তিলাভ করেছিল না 1947-এ। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো স্বাধীনতা লাভ করা হচ্ছে যে ফ্রিডম, এটাই হবে তোমার নাউন। এরপর চলে এসো আবার 15 নম্বর পাতায়। এখানে অ্যাক্টিভিটি 8B অনেকগুলো তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে যেগুলোকে তোমাকে ওই অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মে করতে হবে। ইংলিশে কি বলছে? ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই সমস্ত যে ফলোয়িং ওয়ার্ডসগুলো দেয়া আছে সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করো। ডার্ক, তাহলে কি হবে? ডার্কনেস হবে। তারপর ধরো কি আছে? অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে কি? যখন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে যায়। চাইল্ড মানে বাচ্চা, শৈশব, শিশু, সেখান থেকে চাইল্ডহুড হচ্ছে অ্যাডাল্ট। অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড হতে পারে। তারপর ধরো অ্যামেজ থেকে অ্যামেজমেন্ট হতে পারে। এইভাবে তোমাকে ওয়ার্ড রূপান্তর করতে হবে, চেষ্টা করো করার। যেটা পারবে না আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, নেক্সট এসো অ্যাক্টিভিটি 8C-তে। বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল, অ্যানিমেল অর থিংস টেকেন অ্যাজ এ হোল। একটা গ্রুপ, কোনো একটা ওয়ার্ডকে দেখো যেটা কিনা কোনো গ্রুপ অফ পিপল বোঝাচ্ছে অথবা গ্রুপ অফ অ্যানিমেলস অর থিংস বোঝাচ্ছে। ফার্স্ট এটা দেখো, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য স্টপ। স্টপের সামনে আমি
ক্রাউড, ক্রাউড মানে জনসমাগম বা জনবেশ, একটা ক্রাউড মানে কি বলবো, যেখানে অনেক লোকজন, বুঝতে পেরেছো তো, ভিড় দেখলাম। তাহলে এই ক্রাউড ওয়ার্ডটার মধ্যে দিয়ে আমরা একটা গ্রুপ অফ পিপলকে বোঝাতে পারছি, তাহলে এই ক্রাউডটা আন্ডারলাইন করতে হবে। নেক্সট দেখো দুয়েরটা, এ হার্ড অফ ক্যাটল, একদল গবাদি পশু ইজ পাসিং বাই, পাস করে যাচ্ছে। তাহলে এখানে হার্ড কথাটা হচ্ছে তোমার অনেকজনকে বোঝাচ্ছে একসাথে। নাম্বার 3, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, আমাদের স্কুলের টিম ক্রিকেট টিমটা জিতেছে। তাহলে টিম ওয়ার্ডটা দিয়ে আমরা বোঝাতে পারছি গ্রুপ অফ পিপল। তাহলে আশা করি বুঝতে পারছো। লাস্টেরটা কি আছে, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়ার কেপ্ট ইন দ্য ভাস, একগুচ্ছ ফুল। তাহলে কোনটা হবে, বাঞ্চ, এ বাঞ্চ ওয়ার্ডটা হবে, তাই তো? বুঝতে পারলে তো কিভাবে হচ্ছে। নেক্সট চলে এসো অ্যাক্টিভিটি 8D, fill in the blanks with the appropriate collective nouns given in the help box. One is done for you. দেখো ক্লাস 6-এর প্রথম দিকে সেই জিনিসগুলোই পার্টস অফ স্পিচের মধ্যে তোমরা ভালো করে পড়বে যেগুলো ক্লাস 5-এও ছিল। যেমন তোমাদেরকে বলে দিই পড়ার ফাঁকে, জেন্ডার, নাম্বার, নাউন, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব, এইগুলো কিন্তু খুব ভালো করে রিপিটেডলি তোমরা চ্যাপ্টারগুলো পড়বে। একবার পড়া হয়ে গেছে মানে ছেড়ে দেবো এরকম নয়, আবার রিপিটেডলি বারবার পড়ে এতটাই ভালো করে প্র্যাকটিস করে রাখবে যে যেভাবে যেখান থেকেই আসুক না কেন তোমরা জানতে পারো। তাহলে এখানে দেখো কালেকটিভ নাউন দিয়ে আছে, শুধু যদি তোমার নাউনের প্রত্যেকটা ভাগ, কয় প্রকার ভাগ আছে, প্রত্যেকটা ভাগকে ভালোভাবে না জেনে থাকো তাহলে কিন্তু তোমরা ভালো করে উঠতে পারবে না। আর সবসময় চেষ্টা করবে কোথাও থেকে মুখস্থ করার থেকে নিজে বুঝে করা, তাহলে দেখবে আলটিমেট তোমরা ইন ফিউচারও নিজের থেকে করতে পারবে। তারপর তো আমি আছি গাইডেন্সের জন্য, ঠিক আছে? ফার্স্ট একটা দেখো, এ পোজ অফ পুলিশ মার্চড বাই, একদল পুলিশ মার্চ করতে করতে গেল। তাহলে বুঝতেই পারছো কালেকটিভ নাউন যেগুলো মুষ্টিমেয় সংখ্যায় নাউনগুলো আছে সেইগুলো দিয়ে তোমাকে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দেখো ফার্স্টেরটা কী বলছে, সেকেন্ডেরটা কী বলছে, আই বট, আমি কিনেছিলাম, এ ড্যাশ অফ গ্র্যাপস ফ্রম দ্য মার্কেট। তাহলে বুঝতেই পারছো কী বলে জানো, এক কী বলে, আঙুরের থোকা, তাই তো? মার্কেট থেকে আমি এক থোকা গ্র্যাপস কিনেছি, এই আঙুর কিনেছিলাম, গ্র্যাপস। নেক্সট দেখো তিনেরটা, এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, একদল ভেড়া মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ফোর্থটা দেখো, আই স এ ড্যাশ অফ বিজ বাজিং অ্যারাউন্ড, একদল বি মানে মৌমাছি টাইপের আর কি ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে ভোঁ করে ঘুরে বেড়াচ্ছে। নাম্বার 5 কি বলছে, দ্য ড্যাশ ইজ ভেরি নয়েজি, কোন জিনিসটা খুব নয়েজি, তখন তোমার স্কুলের ক্লাসের মধ্যে থাকো খুব নয়েজ হয় তো, সেটাই বোঝা যাচ্ছে। হেল্পিং বক্স বলছে ফ্লক, পোজ, সোয়াম, ব্রাঞ্চ, ক্লাস। এবার দেখো তোমাদের তোমরা গ্রামার বইতে, যে গ্রামার বই তোমরা ফলো করো সেখানে নিশ্চয়ই তোমরা পাবে যে একদল মানুষকে কি বলে, একগুচ্ছ ফুলকে কি বলে, একদল পাখি উড়ে যাচ্ছে সেটাকে কি বলে, মানে পাখির গ্রুপকে কি বলা হয়, লায়নের গ্রুপকে কি বলা হয়, মানুষের গ্রুপকে কি বলা হয়, সমস্ত কিছু তোমরা গ্রামার বইতে পাবে। তো সেখান থেকে পড়ে নিয়ে এটাকে ফিল আপ করতে হবে। এরপর 17 নম্বর পাতায় পড়াচ্ছি অ্যাক্টিভিটি 8E, বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে দ্যাট ক্যান বি কাউন্টেড। কাউন্টেড কাকে বলে, যেগুলো আমরা গণনা করতে পারি। ক্যান বি কাউন্টেড মানে গণনা করা যায় বা করতে পারি। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড, এমন ওয়ার্ডগুলোকে সার্কেল করো যেগুলোকে গণনা করা যায় না। ধরো বললাম পেন্সিল, এটা আমরা গুনতে পারি, কিন্তু যদি বলি চিনি, এটা কি আমরা একটা একটা করে গুনতে পারবো? যদি বলি ওয়াটার, এটা কি আমরা ঠিক গুনতে পারবো? পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না। কাউন্ট কথার অর্থ হচ্ছে গোনা। তাহলে দেখো একের দাগেরটা বলছে আই অ্যাম রিডিং এ বুক, এ বুক একটা বই, বই গোনা যায় কি যায় না? নিশ্চয়ই গোনা যায়। তাহলে কি হবে, এইটা আন্ডারলাইন করবে, আই অ্যাম রিডিং এ বুক, এই বুক কথাটাকে আন্ডারলাইন করবে কারণ দিস ক্যান বি কাউন্টেড। নেক্সট দেখো আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন মানে হচ্ছে লোহা, একটা ধাতু। লোহা কি আমরা কাউন্ট করতে পারি? পারি না।
কারণ এটা হচ্ছে মেটাল, এটা হবে তোমার সার্কেল। যদি লোহার একটা আলমারি তৈরি হলো বা লোহার কোনো জিনিস তৈরি হলো, সেই বস্তুটাকে আমরা কাউন্ট করতে পারি 1 2 3 4 করে। লোহার বল হতে পারে, লোহার আলমারি হতে পারে, যা হোক, কিন্তু শুধুমাত্র লোহা একটা ধাতু, সেটা গোনা যায় না। নেক্সট দেখো, নাম্বার 3, স্নোই ইজ হিজ পেট ডগ। তাহলে স্নোই তার পেট ডগ, এটা বলো তো ডগ, স্নোই, এগুলো কি আমরা গুনতে পারি না? পারি না, তোমরা নিজেরা করো। নাম্বার 4, সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। চুল কি আমরা গুনতে পারি একটা দুটো করে, নাকি গুনতে পারি না? নিজে করো। এরপর দেখো, তোমাদেরকে বলছি অ্যাক্টিভিটি 8F, বলছে রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য কারেক্ট কলাম। একটা তোমার 18 নম্বর পাতায় একটা কলাম দেয়া রয়েছে, একদিকে রয়েছে কাউন্টেবল নাউন্স, একদিকে আছে কাউন্টেবল নাউন্স। তাহলে যে ওয়ার্ডগুলো কাউন্টেবল সেগুলো কাউন্টেবলের বক্সে লিখতে হবে, যেগুলো আনকাউন্টেবল সেগুলো আনকাউন্টেবল বক্সে লিখতে হবে। এক একটা দেখো, মিল্ক ইজ গুড ফর হেলথ, মিল্ক ওয়ার্ডটা কি, কাউন্টেবল আর আনকাউন্টেবল? নিশ্চয়ই আনকাউন্টেবল হবে। মিল্কে তুমি 1 2 3 4 করে গুনতে পারবে না। নাম্বার 2 দেখো, দ্য ডোর ইজ ক্লোজড, ডোর ওয়ার্ডটা গোনা যায় না। বাড়ির মধ্যে কটা দরজা আছে তুমি কি গুনতে পারো না? গুনতে পারো না। নিশ্চয়ই আমরা গুনতে পারি, তাহলে ওটা কাউন্টেবল হবে। নাম্বার 3 দেখো, আই বট এ কিলো অফ সুগার, 1 কিলো চিনি কিনেছি। চিনি কি আমরা 1 কিলো চিনি গুনতে পারবো? তোমরা কি বলো? নেক্সট দেখো, ফ্রম দ্য মার্কেট, মার্কেট মানে হচ্ছে বাজার। ধরো এখানে একটা বাজার বসেছে, ওখানে একটা বাজার বসেছে, এই বাজারগুলো কি আমরা গোনা যায় না? গোনা যায় না। মার্কেট গোনা যায় কিন্তু সুগার গোনা যায় না, অতএব তোমরা বুঝে নিয়ে লিখতে পারবে। নাম্বার 4 দেখো, চিলড্রেন প্লে উইথ টয়েজ, চিলড্রেন মানে বাচ্চারা, তো কতজন বাচ্চা আছে তোমরা গুনতে পারো নিশ্চয়ই। প্লে উইথ টয়েজ, টয়েজ মানে খেলনা, খেলনা গোনা যায় তো, তাহলে সেই বুঝে তোমরা লিখে ফেলবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 9 18 পেজে বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, তোমার গল্প থেকে সেই সমস্ত ওয়ার্ডকে খুঁজে বের করো, নিয়ারেস্ট ইন দ্য মিনিং, খুব কাছাকাছি মানে যেগুলো তৈরি হয়, টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো, যে ওয়ার্ডগুলো তোমাদেরকে দিয়েছে তার সাথে মানানসই বা মিলবে এমন কোনো ওয়ার্ড খুঁজে বের করো। কিংলি মানে রাজকীয়। নেক্সট হচ্ছে সরো হচ্ছে ডেসপেয়ার লিখতে পারো। সারপ্রাইজড অ্যাস্ট্রোনাইজ লিখতে পারো। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। তাহলে এই ওয়ার্ডগুলোর মানে তোমাকে টেক্সট থেকে খুঁজে খুঁজে লিখতে হবে।